দেশটাকে এখন বাঁচাইতে হইলে আর আগে পরের কথা আমি বলছি না, আমার নিজের রাজনৈতিক পরিচয় কি সেটাও বড় কথা না। এই মুহূর্তে বিএনপিকে জিততে হবে, বাংলাদেশকে বাঁচাইতে হলে বিএনপিকে জিততে হবে এবং আমাদের সকলের বিএনপির পাশে দাঁড়াইতে হবে। বলবেন আপনি তো বামপন্থী রাজনীতি করেন, আমি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভাপতি, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমি কথাটা বলতেছি। এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগবিহীন বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে ইসলামিস্টরা সেভাবে বাংলাদেশটাকে নিয়ে, শুধু বাংলাদেশকে নিয়ে, যেমন ধরেন ইসলামপন্থী যে দলগুলো আছে, যেমন ধরেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই, তারপরে জামায়াতে ইসলাম, তারপরে তাদেরই ছাপাও একটা এনসিপি, একই মতাদর্শের আরও যেগুলো আছে ইসলামিক পন্থী দলগুলো, চরমোনাইয়ের পিত্ত ওই দিনকে ঘোষণা দিছেই একটা সাক্ষাৎকারে যে বিভিন্ন কথার মায়ের পেছে সে বলছেই যে তাদের লক্ষ্য হইল বাংলাদেশে তালেবানি শাসন, আফগানিস্তানের শাসন। আর জামাতে ইসলাম তো কোরআন হাতে করে নেমেই গেছে, তাদের এবারকার স্লোগান হলো জামাতকে শত্রু মনে করা মানে কোরআনকে শত্রু মনে করা। অর্থাৎ তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে আফগানি বা তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করা। এতে তারা একজোট হইতেছে, হেফাজতে ইসলাম, তারপর চরমোনাই, হেফাজত, জামাত, আরও যে কয়েকটা ইসলামিস্ট দল আছে, এদের মধ্যে আবার ফার রাইটস মানে উগ্র ডানপন্থী অনেকগুলো দল আছে, কিছু প্রকাশ্য কিছু অপ্রকাশ্য, সব একজোট হয়েছে। একজোট হইলে পরে আমাদের সামনে যে সমূহ বিপদগুলো আসতেছে, সেই বিপদগুলোর মধ্যে একটা বলি আমি, একটা হলো কি, যারা আমরা, আমাদের করণীয় হলো অন্তত যারা আমরা চাই না বাংলাদেশে আফগানি শাসন ব্যবস্থা চাই না, তাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। তাহলে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে ঐক্যবদ্ধ হইতে গেলে এখন একমাত্র এই অপশক্তিকে রুখতে গেলে, এই ইসলামিস্ট অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে রুখতে গেলে এখন বিএনপি পতাকা তলে অন্তত এই একটা ইস্যুতে আমাদের বিএনপিকে সমর্থন দিতে হবে। আচ্ছা, না দিলে কি কি বিপদ হইতে পারে সামনে সেগুলো বলি। দেখেন, ইরাকে কিন্তু কোনো মানব বিধ্বংসী কোনো ছিল না, মরণাস্ত্র ছিল না, যে আণবিক বোমা, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, যেটা সাদ্দামে মাইরা পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, মানব সম্প্রদায় মেরে শেষ করে দেবে, এই একটা ন্যারেটিভ তৈরি করছিল তারা। সবাই শুনছিলেন যে কি অজুহাতে ইরাকে হামলাটা চালানো হয়েছিল, ইরাককে ধ্বংস করা হলো। কিন্তু ইরাককে ধ্বংস করে তন্ন করে একটা গর্ত থেকে, ইঁদুরের গর্ত থেকে টাইনে বের করা হলো সাদ্দামকে, এনে ফাঁসি কাস্টে ঝুলানো হইল। তাহলে এক সাদ্দামকে যদি মাটির নিচ থেকে, ইঁদুরের গর্ত থেকে টাইনে আনা যায়, তাহলে সেদেশে যে মরণাস্ত্র থাকলে তো পাইতো, পাওয়া গেছে, পাওয়া যায় নাই। কিন্তু ওই যে অজুহাত,
ওই অজুহাতে কিন্তু ইরাককে ধ্বংস করা হয়েছে। বর্তমান বিশ্বে জঙ্গিবাদ আইএস, হিজবুত তাহির, আল কায়দা বা জামায়াত বা ওই হেফাজত, এই চরমোনাই, এই জাতীয় কোনো দলগুলো কোনো দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এইটা কিন্তু বিশ্ব মাইনে নিবে না। নতুন করে কোনো দল, কোনো দেশে এই সমস্ত দল ক্ষমতায় আসুক, এইটা কিন্তু মেনে নিবে না। তাহলে কি করবে? ইরাকের মতো, যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এমনি তো ভারত তো এটা প্রচার করতেই আছে। ভারতের সাথে লড়াই করা, এখন কি আমি সোলেমান ন্যাংটার ভাষাই বলবো, মুখ খারাপ করবো? এটা তো পরিবারের লোকজনও দেখতে পারে অনেকেই। তারপর একটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে একটা গালি দিব। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই করা মানে নিজের হোগা নিজে মারা। একবার বলে দিছি, কিন্তু আরেকবার একটু বলে দিই, ভারতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়া আর নিজের হোগা নিজে মারা একই কথা। সারা বিশ্বে মিডিয়ার সাইডটি বলি আর গোয়েন্দা সাইডই বলি, এই যে র করতেছেন, বিশ্বের সব দেশে ভালো ভালো জায়গায় বসে আছে। আর এই মিডিয়ায় এই ভারতীয় নাগরিকরা সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব মিডিয়ায় ভাইটাল পোস্ট দখল করে রাখছে ভারত। তাদের প্রচারণা 1,00,000 ভাগের 1 ভাগ ক্ষমতা কি আমাদের বাংলাদেশের মিডিয়ায় আছে? নাই। তারা প্রচার করবে, এটাকে রিলে করতেছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে কিন্তু উত্থান হইতেছে। এই যে আর একটা জঙ্গি রাষ্ট্র, নতুন একটা তালেবান রাষ্ট্র কিন্তু এইদিকে হইতেছে। এটা কিন্তু অলরেডি প্রচার চলতেছে। বাংলাদেশে এরা যত এইভাবে কোরআন হাতে করিয়া কোরআন নিয়ে যত ফালাফালি করবে, এইভাবে যে কোরআনে ভোট দাও, কোরআনকে যদি আমাকে যদি শত্রু মনে করো, তাহলে কোরআন তোমার শত্রু। আমাকে ভোট যদি দাও, ভোট পাবে আল্লাহ। আমাকে ভোট দাও, ভোট পাবে রাসূল। এগুলো কথা যত বলবে আন্তর্জাতিক মহল, যারা মেটিকুলাস ডিজাইনার, যারা খেলাধুলা করে আর কি, 94টি সরকার গত 1 দশকে, দশক না 12তে কি হয়, এক যুগ অথবা 15 বছরে 94টি সরকার পরিবর্তন করেছে সিআইএ, সরাসরি অথবা সে পরিবর্তনে তাদের হাত ছিল। আমেরিকা এখন সরাসরি যুদ্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন করে না। ওই আমেরিকার থেকেই এই মেটিকুলাস ডিজাইনের এই জিনিসটা আমাদের এখন আমরা জানছি। তারপরে বিভিন্ন তথ্য উপাত্ততে দেখলাম তারা বেশিরভাগই তাদের যে সিআইএ আছে এজেন্ট, তার মাধ্যমে ডলারের মাধ্যমে এই মেটিকুলাস ডিজাইনগুলো, প্ল্যানগুলো বাস্তবায়ন করে। তারা 94টি সরকার, হতে পারে একই দেশে 2-3 বার, এরকম মিলে, এটা একেবারে নিট পত্রিকার খবর, ইন্টারন্যাশনাল, তারা পরিবর্তন করছে। এখন এই যে বাংলাদেশে যদি তারা দেখে যে হ্যাঁ ভারত যা বলতেছে ঠিকই তো আছে, বাংলাদেশে তো একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আবার উত্থান হইতেছে, শালাইয়া কোন আজব
এক তালেবানগো ঠান্ডা করতে লাগছে আমাদের 15 বছর 20 বছর যুদ্ধ করা লাগছে। তালেবানকে শ্মশান করে দিছে, আপনাদের কাছে বেহেশত, কিন্তু সেখানে শ্মশান ছাড়া আর কিছু নাই। সেখানে খালি হাড্ডি গুড্ডি, মাংস তো শেষ, হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছু রেখে যায় নাই তারা। সেই পরিস্থিতি কি বাংলাদেশে করতে চান আপনারা? করতে চান না। তাহলে এখন কমরেড হৃদয় খান কি বলতেছেন, যে বইটি হাতে নিলেন এটা যে কোরআন না, এটা ভালো করে দেখান। না না, এটা ভালো করে দেখানোর কি আছে? এটা তো হলো পত্রিকা। কোরআন হাতে নিলে অসুবিধা কি? কোরআনটাই যদি হাতে নিয়ে অসুবিধা কি? আমরা মুসলমান না? কোরআন কি আল্লাহ জামাতি গো দিছে? এটা আবার কি করেন কমরেড? কোরআন তো সবার, আপনার আমার সবার। আমার ঘরে কত কোরআন আছে দেখবেন, একটু ঘুরেই দেখাই, দেখেন, দেখছেন? এইটাকে সব হলো হাদিস কোরআন। এই যে আলোর কারণে ভালো মতন দেখা যেতেছে না। এটা তো জামাতি গো পৈতৃক সম্পত্তি না, এই কোরআন। আপনি হাতে নিতে পারেন, আমিও নিতে পারি, কিন্তু এখানে তারা কি বলল এটা তো পরোয়া করে আমরা চলি না। জামাত কি বলল ও চিন্তা করে কি আমরা বাংলাদেশে চলি? জামাতকে জমা খরচ দিয়ে আমরা কোনোদিন বাংলাদেশে চলেছি না, চলবো? জামাত যেদিন ক্ষমতায় আসবে এদেশে, আমরা যদি রুখতে না পারি, সেদিন দরকার হলে দেশ তাদেরকে দিয়ে আমরা চলে যাব। আজকে আমি এই যে 2-3 দিন হাসপাতালে দৌড়াদৌড়ি করাতে বুঝলাম, এই ভারত বিরোধিতা করতে যায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে যে কি বিপদের মধ্যে ফেলছে এরা, মানুষের কান্না। তারা খুব অল্প পয়সায় ভারত যে চিকিৎসা করে দিয়ে চলে আসতো, বাসে চলে যেত, চলে আসতো। আমার কথা হলো, একটা দেশের সরকারের সাথে একটা দেশের সরকারের বিরোধ থাকতেই পারে, সরকার বিরোধ করুক, সরকারের সাথে সরকারের কি একটা আচুদা ফর্মুলায় পড়ে গেছি। এটা করছে কে? সুলেমান ন্যাংটা কি এই দেশে আসবে কোনোদিন? তার চিকিৎসার দরকার আছে এই দেশে? ওই যে পিঙ্কু ইলিয়াস সাংবাদিক, এরা কি বাংলাদেশে আসবে? এদের চিকিৎসার দরকার আছে? আজকে যে হাসপাতালে যেতে হয়, এক সপ্তাহে সিরিয়াল পাওয়া যায় না একটা। লক্ষ লক্ষ মানুষ। এই বিষয়টা অত্যন্ত মানবিক রে ভাই। আমি অসুস্থ হওয়ার পরে বুঝছি, আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা কিছুই না, কিছুই না, কিছুই না। শুধুমাত্র জ্বরে পড়ে আসছিলাম কয়দিন, এই কারণেই মনে হয়েছে যে পৃথিবী কিছুই না, কিছুই না, এই কষ্ট। সেখানে আজ বাংলাদেশিদের চিকিৎসার বন্ধ। শুনলাম যে পাকিস্তান ফ্রিতে নিয়ে যাব, চীন নিয়ে যাব, চীন হাসপাতাল করব। এখন কিছুই না। এ পর্যন্ত একজন লোক পাকিস্তান চিকিৎসা নিয়ে যাইতে পারছেন? এ পর্যন্ত কই চীন কেউ গেছে চিকিৎসা করতে? অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পড়ছে। যাক, যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আসি এখন। তাহলে এখন আমরা বামপন্থী দল করি, তাহলে কেন বলছি যে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে? কারণ আমাদের বামপন্থীদের এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা মতো জনসমর্থন, শক্তি, সামর্থ্য আমাদের অন্তত এই মুহূর্তে নাই। তাহলে এই অপশক্তিকে রুখতে হলে আমাদের এই বিএনপির পাশে দাঁড়াইতে হবে বলে আমি মনে করি। বিএনপি আর যাই হোক, আমরা তো অন্তত, আমি বিপদের কথা তো বললামই আপনাদেরকে, যে দেশকে আফগানিস্তান তালেবান বানানোর থেকে যারা বাঁচাইতে চান তাদেরকে বলছি যে তাদের একমাত্র উপায় হবে এখন বিএনপির পতাকা তলে দাঁড়ানো। বিএনপি 1 নম্বরে একজন মুক্তিযোদ্ধা, অন্তত যাই হোক সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের নায়ক জিয়াউর রহমানের হাতে গঠিত দল। উনি তো ক্ষমতায় থেকে নিজের পপুলারিটি কাজে লাগাইয়া দলটা সরকার থেকে তৈরি করছে, তারপর সে মরে গেছে।
জানেন তাকে হত্যা করা হয়েছে, কিন্তু দেখেন তাকে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু এই দলটা শেষ হইতে পারত। তার উপযুক্ত কোনো সন্তান ছিল না বা কেউ ছিল না যে এই দলটা ধরবে। হঠাৎ করে গৃহবধূ বেগম জিয়া এসে দাঁড়াই গেল রাস্তায়। দাঁড়ানোর পরে কিন্তু দলটাকে দীর্ঘ আন্দোলন কইরা ক্ষমতায় নিয়ে গেছে। 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসছে, দেশের মানুষ তো তাদের নিচে 3 বার। আবার আসেন তারেক জিয়া। তারেক জিয়াও 2007-08 সালের পর থেকে এ পর্যন্ত দলটাকে সে ধরে রাখছে তার ক্যারিশমা দিয়া। সে লন্ডনে থাক আর যে দেশেই থাক, প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত তার যোগাযোগ আছে নিয়মিত, এবং দলটাকে আজ এই শক্তিশালী পর্যায়ে রাখছে। এবং দলটাকে অনেক সংস্থা অনেকভাবে ভাঙতে চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারে নাই, আছে। কিন্তু এখন কথা সেইটা না যে বিএনপির কাছ থেকে আমরা কি পাবো, বিএনপি ক্ষমতায় গেলে কি নিব, কি ভালো কি মন্দ, সেইটা বাদ। বা বিএনপি ক্ষমতায় গেলে আমার আপনার কি লাভ। আমার আপনার লাভ হইলো বাঁচতে হবে। রাজনীতি করেন কি জন্যে? দেশের মানুষকে নিয়েই তো রাজনীতি করেন, দেশকে বাঁচানোর জন্যই তো রাজনীতি করেন নাকি? তা আপনি আমি তো জানি যে উন্মাদ ধর্মান্ধ গোষ্ঠীর হাতে দেশটা চলে গেলে, এক কথায় তালেবানি শাসন হলে এই দেশটার পরিণতি কি হবে। কাজে আমি আহ্বান জানাবো যে এখন দেখি কে কে কমেন্টস করলো। আচ্ছা, কে লেখছে? নাজমুল হক। নাজমুল হক লেখছে কি, আর কত দালালি করবেন, লুঙ্গি তো নাই, ইনারটাও থাকবে না। সুন্দর একটা কমেন্টস করছেন নাজমুল হক, ধন্যবাদ। দালাল বলেন আর যাই বলেন, কিন্তু কোনো মৌলবাদী জঙ্গিদের হাতে এই দেশটা আমরা তুলে দেব না ভাই। এর চাইতে খারাপ গালি দিতে পারেন, আমাদেরকে মাইরেও ফেলতে পারেন, হত্যাও করতে পারেন, কিন্তু কোনো জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমরা তুলে দিব না। আমার সাথে যোগ দিচ্ছেন এখন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সভাপতি কমরেড তারেক ইসলাম বিডি। আপনাকেও অভিনন্দন ও লাল সালাম। আর কেউ কমেন্টস করছেন? কমরেড ফিরোজ রাজশাহী থেকে কমরেড লিখছেন কি, আমাদের বামদের করণীয় কি? বামদের করণীয় এটাই। এখন আমি অত বড় তাত্ত্বিক গুরু না, ছোট মানুষ ধরতে গেলে এই জ্ঞান গরিমার দিক থেকে আমি যেটা বুঝি আমি সেটাই তুলে ধরেছি। যে আমাদের আগে দেশটাকে আফগান হওয়া, তালেবান হওয়ার স্বপ্নে যারা বিভোর হয়ে গেছে, এখন সব দিনেও স্বপ্ন দেখতেছে। রাইতে তো মানুষ স্বপ্ন দেখে, তারা দিনেই স্বপ্ন দেখা শুরু করছে যে এই আফগানিস্তান বানিয়ে ফেলছে এই দেশ। কাজে দেশটা একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ছে, এখান থেকে তো আমাদের দেশটাকে বের করতে হবে। আর কেউ কমেন্টস করছেন? আচ্ছা, ধন্যবাদ কমরেড ফিরোজ রাজশাহী থেকে করার জন্যে, কমেন্টস করার জন্যে। সঞ্জীব মুখার্জি লিখেছেন 5 দলীয় বাম জোট কি নির্বাচনে যাবে? অবশ্যই নির্বাচনে যাবে। আমরা 5 দলীয় বাম জোট নির্বাচনে যাব। আমরা প্রায় প্রতিটা নির্বাচনেই অংশগ্রহণ করি, অতীতেও করেছি। অজিত ভৌমিক লিখেছেন ভাই আপনি এগিয়ে যান। ধন্যবাদ ভাই আপনাকে, ভাই অজিত ভৌমিক আপনাকে ধন্যবাদ। প্রীতম মজুমদার সময় উপযোগী রাজনৈতিক আলোচনা। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে একমত হয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, বিএনপিকে শক্তিশালী করতে হবে কমরেড তারেক লিখেছেন। নাজমুল হালাই বেয়াদব, না তাকে বেয়াদব বলা যাবে না, তারা তো হলো আফগানিস্তান বানানোর স্বপ্নে বিভোর বাংলাদেশে, তাই না?
কাজে তারা শুধু গালি না, তারা আপনাকে মারতেও পারে, আরও কিছু করতে পারে। কাজেই তাদেরকে বলতে দেন। ইসমাইল হোসেন বড় ভাই আমাদের ডাক দিলে চলে আসবো। ধন্যবাদ আপনাকে ভাই, এত সুন্দর একটা পাশে থাকার আশ্বাস দিলেন। আমার সাথে ন্যাপ ভাসানি দেখতেছেন আছে এখন। ন্যাপ ভাসানি মানে ন্যাপ ভাসানি, ওনার নাম ন্যাপ ভাসানি না, উনি হলেন ন্যাপ ভাসানির চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানি ভাই, আমাদের বড় ভাই। উনি দেখতেছেন আমাকে। ভাই আপনাকে লাল সালাম। এমডি ইয়ামিন খান, লাল সালাম কমরেড। ইনি আবার আমাদের ফরিদপুর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। তো যাই হোক, অনেক আলোচনা করলাম। আমার লাইভের সময় কেউ যদি আমার সাথে যোগ দিতে চান তাহলে আমাকে নক করবেন, কমেন্টস করবেন। আমি আপনাদেরকে এখন থেকে নিয়মিত যে লাইভগুলো করব আপনাদেরকে সাথে নিয়ে নিব আমি, ঠিক আছে? আর এইটা পাবেন হলো আমার ভয়েস অফ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে। সবই যে ওখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভয়েস অফ ফ্যাক্ট চ্যানেলের শ্রোতা বন্ধু যারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। আব্দুস সামাদ সুজন নামে আমাদের আরও একটা চ্যানেল করে রাখছি, লিঙ্ক দেওয়া থাকবে, ওটাও একটু সাবস্ক্রাইব করে রাখেন। এখানেই আমাকে পাবেন, কিন্তু বলা তো যায় না, শত্রুমিত্র আছে চ্যানেল, এটা খেয়ে গেলে ওটাতেও পাবেন আমাকে। সবাই ভালো থাকেন। আর আমার অনুরোধ থাকবে এই লাইভটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দেন, তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন।